এই যে অঞ্জনা চিত্রনায়িকা অঞ্জনা যে তিনি মারা গেলেন, বাংলাদেশের একজন লিজেন্ড ছিলেন তিনি, তো ওনার বিষয়ে আপনি তো ওনার সাথে সবসময় খুব ঘনিষ্ঠ ছিলেন আপনাদের মধ্যে, আপনি যেহেতু চ্যারিটি নিয়ে কাজ করেন সে সুবাদে, তো আপনি কি বলবেন যে উনি হাসপাতালে ভর্তির পরে আপনারা কি বলছিলেন আর আপনি কি দেখলেন? প্রথমত আমরা সবাই দোয়া করব যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। আমরা তো জানি যে উনি ধর্মান্তরিত হয়ে উনি মুসলিম হয়েছিলেন। উনি একজন মানবিক মানুষ ছিলেন, সর্বপ্রথম যেটা বলবো। দ্বিতীয়ত যে আপা না একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিল, যে একটু চাপা টাইপের, উনি সহজে সব কথা বলতো না, আমার সাথে বেশ কিছু শেয়ার করতো। লাস্ট আমি যেটা গিয়েছি আরও দুদিন আগের কথা, যখন ইউনাইটেডে ছিলেন উনি, আইসিইউ থেকে সিসিইউতে আনা হয়েছে, তখন উনি আমার হাতটা ধরে বলল যে ওরা সংঘবদ্ধভাবে চক্রান্ত করতেছে, আমাকে বাঁচতে দেবে না। আমি তো জানি না যে কারা করতেছে, আমি জিজ্ঞাসা করলাম আপাকে, বাট আপনারা জানেন যে আইসিইউ বা সিসিইউতে খুব অল্প সময়ের জন্য থাকতে দেয়, কথা বলতে দেয় না। তো ডক্টর বেশিক্ষণ থাকতে দেয়নি, হয়তো বা আমি আরও কিছুক্ষণ থাকলে আমি পারতাম জানতে, বাট এই কথাটা বলেছিল। সবচেয়ে বড় কথা আসলে এখন আমাদের ওনার জন্য দোয়া করা, বেহেশত নসিব করুক, আল্লাহ ওনাকে মেহমান করে নিক। কিন্তু উনি যে মানবিক মানুষ ছিল, আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে করোনায় যখন সবাই লকডাউন ভিতরে, আপা কিন্তু ঘরে বসেছিল না, এই মাস্ক পরে উনি কালেকশন করতো, যারা পিছিয়ে পড়া বা যারা স্বল্প আয়ের শিল্পী, আপা সব সময় তাদের জন্য একটা কিছু করার জন্যে সব সময় আপা চাইতো যে তাদের একটা আবাসন হোক। আমি ডেভেলপার যেহেতু, আপা আমার সাথে প্রায় 3 বছর ধরে একটা আমরা প্রজেক্ট করতেছিলাম। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম ঢাকার বাইরে করব, পরবর্তীতে পূর্বাচলে আপার সাথে নিয়ে আপা 100 জনের আমাকে লিস্ট দিয়েছিলাম, ওর মধ্যে 50 জনকে সিলেক্ট করেছিলাম যে তাদেরকে আমরা 2 রুম করে থাকার ব্যবস্থা করে দেব এবং তাদের কর্মসংস্থান। আপারই ছিল 3টা প্রজেক্ট, 3টার মধ্যে ছিল একটা ডেইরি ফার্ম, ওরা ওখানটায় ইনভেস্টমেন্টটা আমারই হবে, কিন্তু তারা কাজও করবে এবং তাদের যে ঘরটা হবে, জায়গাটা ফ্রি দিব, কিন্তু তাদের যে ঘরটা হবে, যে ইনভেস্টমেন্ট, আমাদের এক একটা ঘরের জন্য আমাদের 2 রুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং আর 2টা টয়লেট নিয়ে আমাদের পার ইয়েতে খরচ হচ্ছিল 20 লাখ টাকা করে, ল্যান্ড ছাড়া। তা আমি ল্যান্ডটা ডোনেট করব, এইভাবে প্ল্যান করে আমরা প্রজেক্টগুলো করতেছিলাম। আগাইও ফেলছি, মোটামুটি বেশ অনেক দূর এগিয়ে গেছে। এবারে কিন্তু ওনাদের যে শিল্পী সমিতি নির্বাচন হয়েছে, ওখানটাও কিন্তু আবার কিন্তু ওনারা যে ইস্তাহার দিয়েছিল এটাই দিয়েছিলেন মাহমুদ কলি ভাইরা, আমার ওই প্রজেক্টটা নিয়ে। অ্যাকচুয়ালি যদি বলেন যে ওনার মৃত্যুটার বিষয়ে যদি বলেন, আমি এই কথা কেন বলেছিল আমি জানি না, বাট আপার কিছু কষ্ট ছিল, যেহেতু আমার ফ্যামিলি, মানে কী বলবো, আমার ফ্যামিলি মেম্বার। আপা খুবই মানবিক একজন মানুষ ছিলেন। আমার অসুস্থতা রাত 3টা হলে আপা ছুটে আসতো। এই কষ্টটা কি নিয়েছিল আপনার সাথে, কি শেয়ার করতেন? আপার কষ্টটা ছিল, আপার কিছু লাইবিলিটি ছিল, বেশ কিছু লোনও ছিল, আপার বেশ কিছু লোন ছিল। তো আসলে আমি না ক্যালকুলেশন করতে পারতাম না। আমি এখানে আসার পরেও দেখলাম যে অনেকে আমার কাছে বলতেছে, যেহেতু উনি আমার সাথে বেশ টাচে ছিলেন, অনেকে ভাবতেছেন, তো অনেকের আমি পেলাম একটা লিস্ট দিল যে এরকম লোন। তো আমি জানি না যে এত ফান্ড উনি কী করতেন, চ্যারিটি করতেন ঠিক আছে, কিন্তু আমাকে যে প্রশ্নটা করাচ্ছে আমি বিব্রত যে এই ফান্ডগুলো কী হয়েছে, কোটি কোটি টাকা। একজন বললো 3 কোটি টাকা দিচ্ছে কিছুদিন আগে, আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না যে এই টাকাগুলো, কারণ আপা লোন নিত, আপা স্বল্প আর্থিক সংকটে থাকতো, এরকম বুঝতাম। তাহলে এই লোনগুলা নিল কে, কার হাতে গেল? এখন বাকিটুকু তো আপনাদের ব্যাপার। আমি যতটুকু জানি, এবং আপা যে নিজের জন্য অনেক খরচ করতো, বা আপা অনেক অর্নামেন্টস অথবা আপা অনেক ফার্নিচার করছে বা আরও নতুন প্রপার্টি করছে, তাও কিন্তু না। এই যে আমাদের যে 3 কোটি টাকা দিল, যে ক্যাশ আনলো বা এগুলো আসলে ইনভেস্টিগেশনের ব্যাপার বা কিছু। আমি তো খালি একটাই কথা বলবো, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করি। উনি অনেক মানবিক ছিলেন এবং উনি বাঁচতেনই শুধু মানুষের জন্যে। ওনার একটাই কাজ ছিল, মানুষের জন্য ভালো কিছু করে যাবে, এবং উনি চেষ্টা করতো। ওনার কাছে যদি ওনার ব্যাগে যদি 5,000 টাকা থাকতো, কোথাও আমরা বাইরে যেতাম, আর উনি ওই টাকাগুলো না ডোনেট করে দিত। পরে হয়তো বা বাসায় যাওয়ার সময় হয়তো বা বলতো যে আমার ব্যাগ একেবারে খালি, মানে এরকম মানবিক ছিল, যেটা আমরাও এই প্র্যাকটিস করতে পারিনি। এটা প্রথমত 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি তো স্টার ছিলেন, মানে কি বলবো, আমাদের কিংবদন্তি যারা আছেন, ববিতা আপা, রোজিনা আপা, অঞ্জনা আপা, কিছু নাম রয়ে যায়। উনি নিরহংকারী ছিলেন। মনে করেন যে কেউ যদি আসছে, মানে করেন আপা সবার সাথে যে হাসি মুখে কথা বলতো। আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব, উনি আমাদের সম্মানিত মেম্বার।
মেম্বাররা খালি আপার ব্যবহারের জন্য আমাদের যেদিন আপা উপস্থিত থাকতো সেদিন দেখা যেত যে আপা এমনভাবে সবাইকে মানে কি বলবো যে আপন করে নিত। সকাল থেকে প্রায় 250-300 ফোন আসছে, সবাই কষ্ট পাচ্ছে, কারণ ভালো মানুষ তো। আমি মনে করি আল্লাহ অন্তর্যামী, সবার হৃদয় থাকে। আপার এত দোয়া, এত চোখের পানি, এত কিছু নিশ্চয়ই, কিন্তু কষ্টটা রয়ে গেল যে আপার কষ্ট কী ছিল, আপা কোন না বলা কথাটা ছিল। আর উনি বলতে চাচ্ছিল, আমি না ঢাকার বাইরে ছিলাম 2 দিন আগে, আমি আজকে সকালে আসলাম, আমি ওনার সাথে দেখা হওয়ার পর আমি তার পরের দিন চলে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না যে ওনার কষ্টটা কী ছিল এবং ওরা কারা যারা সংঘবদ্ধভাবে তাকে হলো ক্ষতি করার চেষ্টা করতেছে। এইটা বলছেন আপনি, ওই যে বলছিলেন যে দাগ আছে আপনার ইয়েতে, বলছিলেন যে ও আচ্ছা, আপাকে তো গোসল করালাম আমি, মানে আমি সহ আরও 2 জন মিলে গোসল করালাম। তো ওখানটাই দেখলাম যে যারা গোসল করাচ্ছিল ওরা আমাকে প্রশ্ন করলো, তাই আমি বললাম যে আমি তো ছিলাম না 2 দিন। তো আপার শরীরে আঘাতের চিহ্ন। এটা কোথায় কোথায় দেখলেন আঘাতের চিহ্ন? এটা পিঠে, ব্যাক সাইডে আচ্ছা, 4-5টা আঘাতের চিহ্ন। ভাই আমি একটু তাহলে আবার নেই, আমি আপনার বুঝতেছি ক্যামেরা লাইভে ছিল। আঘাতের চিহ্ন ওইটা পিঠে। পিঠে, জি জি। আচ্ছা, আবার পিঠে, ইয়ে থেকে যাই। পিঠে। আর আপনার আর কোথায় ছিল আঘাতের চিহ্নগুলো? আমি পিঠেই দেখলাম আঘাতের চিহ্ন। কয়টা চিহ্ন দেখছেন? 4-5টা। আপনাদের কি মনে হলো এই চিহ্নগুলো আমি কি খুব আসলে পুরাতন ডক্টর চিহ্ন? না, এটা তো আসলে পোস্টমর্টম করলে পরে আবার বুঝতে পারতো, পোস্টমর্টম করলে। বাট আমি তো বুঝি না, কিন্তু আমাকে ওই মেয়েগুলো প্রশ্ন করলো। মানে আমি সাধারণত আমার কাছে মুর্দা গোসল করালে, আমি মহিলা হলে পরে এটা আমাদের দায়িত্ব, আমরাও চলে যাব। তো আমি ছিলাম, গোসলের সময় ছিলাম, আমিও গোসল করালাম। তখন আমাকে ওরা প্রশ্ন করলো। তো আমি তো আজকে সকালে আসলাম, আমি বাইরে ছিলাম। কারা প্রশ্ন করছিল? ওই যে যারা 2 জন গোসল করা। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন করলো? বলে যে আঘাতের চিহ্ন কেন, দেখেন এখানে আঘাতের চিহ্ন, 4-5টা দাগ দেখালো আঘাতের। আপনার কি মনে হলো দাগগুলো? এটা এটা কি ধরনের আঘাতের চিহ্ন হইতে আমি পারে? বলতে পারতেছি না অ্যাকচুয়ালি কি ধরনের আঘাত। আমি না এরকম দেখে অভ্যস্ত না, আমি এত গোসল করিয়েছি, আমি আমার আত্মীয় স্বজনী হলে করে, আমি এরকম কখনো দেখিনি। হ্যাঁ, কেউ হয়তো বা এমনও ভাবতে পারে হয়তো বা যে শুয়ে থাকলে যেটা হয় বেড শোর, এটা আমি দেখেছি, আমার নানার দেখেছি বা অনেকের দেখেছি, যেটা শুয়ে পড়লে মেরুদণ্ডের হয়। কিন্তু 2-1 জায়গায় যখন 4-5 জায়গায় চাকা চাকা দাগ থাকে, এটা একটা প্রশ্নবিদ্ধ তো প্রশ্ন এক ধরনের তো উদ্ভব হয়ই যে কেন এরকম দাগগুলো। যেহেতু ওরা প্রশ্ন করার পরে আমি ভালো করে খেয়াল করলাম, আমি ভাবছি মনে হয় শুয়ে থাকার জন্য হতে পারে। বাট ওরা বললো যে না, 4-5 জায়গায় স্পষ্ট মানে একটু বাড়ির মারার দাগ। ওরা বলতেছে এখানে আঘাত করছে কে, আমি বললাম যে ওনার তো আঘাত করার মতন কেউ নেই, এই আর কি।